বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেশবাসী। জরিপের অর্ধেক বাকি থাকলেও সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। ঝুঁকিতে বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। সারা দেশে জেঁকে বসেছে শীত। কুয়াশায় মোড়ানো ভোরে খেজুরের রসে ভরে মন। জমজমাট মৌসুমি বাণিজ্য। বছর ব্যবধানে আরব আমিরাতে কর্মী পাঠানো নেমেছে অর্ধেকে। প্রতিষ্ঠান ও নিয়োগদাতা পরিবর্তনের সুযোগ বঞ্চিত বহু প্রবাসী। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি উজ্জ্বল হাফিজ। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সকাল 7টার কয়েক মিনিট আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পৌঁছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কুশল বিনিময় করেন এবং সেখানে থাকা স্মৃতি বইয়ে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পরে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানানোর পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সেখানে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলের নেতাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী নাইম আবির। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। আবির, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের অভিব্যক্তি জানাবেন। উজ্জ্বল, এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে মিরপুরে, আমরা এর আগে যতক্ষণ দেখেছি যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি আমি আপনাকে দেখাতে চাই যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এই মুহূর্তে আমরা যদি বলি তাহলে একেবারে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করতে তারা এসছে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অর্থাৎ গাজীপুর থেকে তারা এসছে। এরপরে আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং এরপরে বিভিন্ন রাজনৈতিক দল তো রয়েছে। এবং এর বাইরে গিয়ে যদি একটু আপনাকে জানাতে চাই যে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং এর বাইরে গিয়ে বড় বড় রাজনৈতিক দলের কথা যদি বলি তাহলে এখন থেকে আরও প্রায় আধা ঘন্টা থেকে অর্থাৎ 8:30 থেকে 9টার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি আসবে, সেখানে তারা শ্রদ্ধা নিবেদন করবে। এবং এর পরবর্তী সময়ে 9টার কিছুক্ষণ পরে জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন অর্থাৎ নাগরিক কমিটি তারা কিন্তু এখানে আসবেন। সুতরাং এই যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির যে শ্রদ্ধা নিবেদন এবং এর পরপরই এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর অর্থাৎ ভিসি মহোদয় তিনি কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। তো যেটি বলছিলাম যে একেবারে স্বাভাবিক যেরকম একটি বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, সেরকম ভাবেই এখানে পালন হচ্ছে এবং সাধারণ মানুষের কিন্তু আমরা বেশ ভালো রকম ভিড় দেখেছি। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আপনি জানেন যে যখন 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা এখান থেকে বের হয়ে গেছেন তারপরে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এই একেবারে বুদ্ধিজীবী যে
স্মৃতিসৌধ সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এর পরবর্তী সময় কিন্তু সাধারণ মানুষ যারা অধীর আগ্রহে বাইরে অপেক্ষা করছিলেন তারা কিন্তু একে একে এখানে প্রবেশ করতে শুরু করেছে। এবং একেবারে যদি বলতে চাই যে ছোট থেকে বড় এবং মধ্যবয়সী বিভিন্ন বয়স্ক মানুষ, সর্বস্তরের মানুষের যদি এখানে বলি তাহলে সর্বস্তরের মানুষের মিলন মেলা এখানে হয়েছে। এবং তারা সবাই কিন্তু আসছেন বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে, এবং একই সাথে এবং আমরা দেখেছি এবং একই সাথে যে জাতীয় পতাকা তারা নিয়ে এখানে কিন্তু এসেছেন। এবং সার্বিকভাবে যদি বলি তাহলে একেবারে শহীদ বুদ্ধিজীবীদের যে শ্রদ্ধা জানানো এবং তাদেরকে সেই শ্রদ্ধা কিন্তু জানাচ্ছেন, ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা রয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং এর পরবর্তী সময় আমরা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ জহুরুল হক হল থেকে এই মুহূর্তে তাদেরকে জাতীয় বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ সেখানে আসলে শ্রদ্ধা জানানো হবে। এবং এরপরে আমরা যদি আরও বলি যে স্যার এ এফ রহমান হল রয়েছে এবং এরপরে রয়েছে অমর একুশে হল, টানা এখানে 3টি হল রয়েছে। এই 3টি হল থেকে তারা কিন্তু একসাথেই ফুল দিতে অর্থাৎ শ্রদ্ধা জানাতে এসছেন। এটা উজ্জ্বল জানিয়ে রাখি যে আপনি বলছিলেন যে তারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, শ্রদ্ধা জানাতে এসছেন, তারা আসলে কি বলছেন। আসলে একেবারে যতটুকু আমরা সাধারণ একেবারে সর্বস্তরের মানুষের সাথে আমাদের কথা হয়েছে যে তারা কিন্তু একেবারে বলছেন যে এই মুহূর্তে পুরোপুরি নতুন একটি সুযোগ তাদের কাছে তৈরি হয়েছে, নতুন একটি বাংলাদেশ। এবং এই সময়ে তারা যেন একেবারে খুবই এই বুদ্ধিজীবীদেরকে তারা আসলে যেন এই শ্রদ্ধা জানাতে চান এবং একই সাথে পরবর্তীতে বিজয়ের একেবারে আগ মুহূর্তে যে জাতির যে সন্তানদেরকে আসলে এইভাবে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশকে একেবারে বুদ্ধিজীবী অর্থাৎ বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে শূন্য করে দেবার যে চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টা তো আসলে পুরোপুরি বৃথা গেছে। বরং দীর্ঘদিন পরে অর্থাৎ এতদিন পরে এসেও বাংলাদেশের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনসাধারণ কিন্তু এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে। তো আপাতত এই ছিল আমার কাছে উজ্জ্বল শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ রয়েছে সেখান থেকে সবশেষ। এদিকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখান থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর খবর জানবো সহকর্মী তানজিলা খান মিম ও শাহাদাত আবলুর কাছ থেকে। স্মৃতিসৌধে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের অভিব্যক্তি জানাবেন সহকর্মী তানজিলা খান মিম। ঠিক এই মুহূর্তে সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী রায়েরবাজার বধ্যভূমিতে রয়েছে এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল শ্রদ্ধা জানাতে কিন্তু সমাজের সর্বস্তরের মানুষ ছুটে আসছেন। আমরা সকাল 7টা নাগাদই দেখেছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সেখানে প্রধান উপদেষ্টা ফুলের শ্রদ্ধা জানিয়েছেন এবং তার আগে রাষ্ট্রপতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন সশরীরে উপস্থিত হয়ে। সবকিছুর পরে এই রায়েরবাজার বধ্যভূমিতে স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে তারা আসছেন। অপর আমরা কিন্তু দেখছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যাটাও কিন্তু বাড়ছে এবং আশেপাশের মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন। সবকিছু মিলিয়ে এই যে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলের শ্রদ্ধা জানাতে মানুষ আসছে, আপনার কাছে আসলে কি মনে হয় এই যে বুদ্ধিজীবীদের প্রতি যে মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা আসলে 2024-এ এসে বা 2024-এর যে গণ অভ্যুত্থান হলো সবকিছু মিলিয়ে নতুনভাবে কি আঙ্গিকে যারা নতুন প্রজন্ম আছেন তাদের কাছে রূপ নিচ্ছে? মিম, আমার কাছে মনে হয় যে এই যে নতুন প্রজন্মের কাছে যেই শ্রদ্ধার জায়গাটা সেটি আরও বেড়েছে। এই যে জুলাইয়ের পরে কিন্তু হচ্ছে নতুন করে বাংলাদেশকে যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে অনেকেই চেষ্টা করেছে যে এখানে আসার। এবং বিশেষ করে যদি আমি বলতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল সেই বড় একটা সংখ্যা কিন্তু হচ্ছে এখানে এসেছে। এবং আপনি জানেন যে 8টা বাজে কিন্তু তারা এই যে গণকবর পাওয়া গিয়েছিল, সেই গণকবরের কিন্তু হচ্ছে এসে তারা দোয়া করবেন। একই সাথে যারা কিন্তু বুদ্ধিজীবী আছেন এবং 1000-এর বেশি যে বুদ্ধিজীবী তাদের কিন্তু হচ্ছে তাদের জন্য কিন্তু এখানে দোয়া করা হবে। এবং এই যে 24-এর যে চেতনা সেটিকে সঙ্গে নিয়ে কিন্তু হচ্ছে এখানে যারা আছে তারা কিন্তু বলছেন যে তারা হচ্ছে এখানে এসেছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মিম, এই যে 1971 সালে ঠিক বিজয়ের
আগ মুহূর্তে এসে এই যে এত বড় হত্যাকাণ্ড, আজকের দিনে প্রায় 200-রও বেশি যেই বুদ্ধিজীবীকে নিধন করার চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু হচ্ছে বাংলাদেশকে যেন কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সেই চেষ্টার কিন্তু একটি অংশ। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে তারা যদি আরও কিছুদিন থাকতো তাহলে বাংলাদেশটাকে অনেক আরও বেশি শেষ করে ফেলতে পারতো। আপনার কি মনে হয়? নিঃসন্দেহে অভ্র, যদি যে বুদ্ধিজীবীদেরকে আসলে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদেরকে হত্যাই করা হয়েছে যেন বাংলাদেশ এগোতে না পারে, বা বাংলাদেশের এই যে 53 বছরের এগোতে যতটা সময় লেগেছে, যতটা গতিতে তারা এগিয়েছে, হয়তো সেই মানুষগুলো থাকলে বাংলাদেশ আরও দুর্বার গতিতে, দ্রুত গতিতে এগিয়ে যেতে পারতেন। সেটা যেন তারা না করতে পারে, তাই কিন্তু আসলে পাক বাহিনীরা সেই দিন পরিকল্পিতভাবে 14ই ডিসেম্বর, একদম শুরু 26শে মার্চ যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হলো তখন থেকে তো তারা করছিল, কিন্তু 14ই ডিসেম্বর শেষবার কিন্তু তারা একদম মরণ কামড় যেটা বলে সেটা দিয়েছিল পরিকল্পিতভাবে, যেন বাংলাদেশ স্বাধীন যে হয়ে যাচ্ছে সেটা তো তারা পরিপূর্ণভাবে বুঝতে পারছিলেন যে আর 2 দিন পরেই স্বাধীন হয়ে যাবে বাংলাদেশ। এবং তখন আসলে নিয়াজির নেতৃত্বে যারা আসলে পাক বাহিনীরা ছিলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তাদের সঙ্গে ভারতের যারা সেনারা ছিলেন তাদের একটি আসলে নেগোসিয়েশন চলছিল কিভাবে তারা আত্মসমর্পণ করবেন, সবকিছু মিলিয়ে। আর এদিকে অন্য একটি দল, তারা পাক বাহিনীর অন্য একটি যারা মানুষ ছিলেন, তারা মিলে কিন্তু আসলে এই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যেন আসলে এই যে বাংলাদেশ সেটি যেন ভঙ্গুর রাষ্ট্র হিসেবেই পরিচিতি লাভ করে। কিন্তু না, সেটি হয়নি। সেটি আসলে স্বাধীনতার 53 বছর সময় পার হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে এখন কিন্তু বাংলাদেশকে চেনে না এমন কোনো মানুষ আসলে খুঁজে পাওয়া সম্ভব না। কিন্তু আমার কাছে কেন জানি অদ্ভুতভাবে অবাক লাগে যে বারবারই কিন্তু হচ্ছে এই যে বাংলাদেশের উপর যেই একটা হিংস্র থাবা, সেটা কিন্তু কখনোই থেমেছিল না, বরঞ্চ এই যে 24-এ এসে কিংবা 24-এর আগের যে সময়টার কথা বলি, তখনও কিন্তু গুম খুন, এই যে বুদ্ধিজীবীদের উপর যেই একটা বল প্রয়োগ করার চেষ্টা, তাদের কথা যে শুনবে না সরকার কিংবা রাষ্ট্র, তাদের যারা কিনা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে, যারা কিনা নিরপেক্ষ জায়গা থেকে মতামত দেয়, সেখানে গিয়ে যদি কেউ কথা বলতে চায় তাহলে কিন্তু ট্যাগ দেওয়ার চেষ্টা, বুদ্ধিজীবীদের গুম করার চেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি, এখনো দেখছি। মানে 2024 সালের পর্যন্ত কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু বিভিন্ন সময় কিন্তু আসলে দেশের প্রতি হানা বা দেশীয় দস্যুরদের যে হানা, সেই হানাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আগামী দিনগুলোতে যারা আসলে এই যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে নতুন প্রজন্ম, তাদের হাত ধরে বাংলাদেশে আসলে একদম যে পরিপূর্ণ বা সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ থেকে শুরু করে বেঁচে থাকার পরিবেশ, এবং যারা এখন পর্যন্ত বুদ্ধিজীবীরা রয়েছেন, তারা আসলে দেশকে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন এই নতুন প্রজন্মের হাত ধরে, সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। উজ্জ্বল, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ, এবং সর্বশেষ আরও একটু যুক্ত করতে চাই, যেহেতু এখনো পর্যন্ত কিন্তু যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা ফুলেল শ্রদ্ধা দিতে আসছেন, বেলা বাড়াবার সঙ্গে সঙ্গে এই সংখ্যাটাও বাড়বেন আশা করি। উজ্জ্বল, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন দেশবাসী, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বন্যার পানি নামতে দেরি করায় সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ কাজের জরিপ শুরু হয়েছে দেরিতে। নভেম্বরের মধ্যে জরিপের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে অর্ধেকেরও কম। এই অবস্থাতেই 15 ডিসেম্বর শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। তবে এবার নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঝুঁকিতে থাকবে হাওরের বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। চলতি বছর বাঁধ নির্মাণ কাজে ইতোমধ্যেই 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। জরিপ শেষ হলে যা আরও বাড়বে। সুনামগঞ্জ থেকে লিপসান আহমেদের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। ভাটির জেলা হিসেবে পরিচিত সুনামগঞ্জের প্রান্তিক পর্যায়ের কৃষকদের ভাগ্য নির্ধারণ করে হাওরের বোরো ধানের উপর। কিন্তু 2017 সালে আগাম বন্যায় এই অঞ্চলের শতভাগ ফসল হানিতে বিপাকে পড়েন জেলার কৃষকরা, সাথে প্রভাব পড়ে জেলা পর্যায়ের অর্থনীতিতে। পরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নতুন নীতিমালা গঠন করে সরকার, যেখানে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি বা পিআইসির মাধ্যমে বাঁধ নির্মাণের নতুন নিয়ম করা হয়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী জেলার ছোট বড় 134টি হাওরে প্রতি বছর 2.25 লাখ হেক্টরের মতো জমিতে বোরো ধানের আবাদ হয়। বিপুল এই ফসল রক্ষায় হাওরে বেড়িবাঁধ আছে প্রায় 1718 কিলোমিটার। এর মধ্যে 1162 কিলোমিটার বাঁধের জরিপের কাজ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জরিপ হয়েছে অর্ধেকেরও কম।
এছাড়া নীতিমালা অনুযায়ী নভেম্বর মাসের মধ্যে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের কাজ শেষ করার কথা থাকলেও চলতি বছর পানি নামতে দেরি হওয়ায় সব কাজই শুরু হয় দেরিতে। তবে চলতি বছর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাঁধ নির্মাণে অগ্রগতি না থাকায় চরম দুশ্চিন্তায় হাওরের কৃষকরা। এছাড়া নির্মাণ কাজ সঠিকভাবে হওয়া নিয়েও শঙ্কা হাওরের নেতাদের। আমরা বুড়োর মৌসুম লাগানোর পরপরেই বেড়িবাঁধ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত বেড়িবাঁধের কোনো খবর নাই। বান্ধের খাসটা ঠিক মতো না হয়, তত্ত্বাবধান না হয়, আমরা দান ফান করবো, এই দান ফান তো আমরা ফাইনে বাসায় লয়ে যাই। কষ্ট করে ক্ষেত করতেছি, এটি আকুল আবেদন জানাই বর্তমান সরকারের কাছে, যাতে আমরা এই যে বাঁধের কাজটা দ্রুত শুরু হয় এবং কাজটা যাতে টেকসই হয়। এমনি যেভাবে হওয়ার কথা এইভাবে হয় না। 18 সালও ঠিক আছে, এরপর থেকে ওই বিচ্যুতি করছে, নীতিমালা ফলোই করা হয়। এবার প্রথম পর্যায়ে সুনামগঞ্জ হাওরের বাঁধ নির্মাণ বাবদ 124 কোটি টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। তবে জরিপের কাজ শেষ হলে বরাদ্দের পরিমাণ আরও বাড়বে। 2024-25 অর্থ বছরে আমরা সুনামগঞ্জ জেলায় প্রায় 665টি স্কিম অনুমোদন দিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন উপজেলাগুলোতে গণশুনানি সম্পন্ন হয়েছে। এখন পিএইচি গঠন কিছু চলতেছে। আশা করতেছি যে নির্ধারিত সময়ের ভিতরেই পিএইচি গঠন করে কাজ শুরু করতে পারবে। 15 ডিসেম্বর থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের মেয়াদকাল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে আসন্ন বড় মৌসুমে আগাম ঢল ও বন্যায় ফসল ক্ষতির শঙ্কা থেকেই যাচ্ছে হাওরের কৃষকদের। তাই যথাসময়ে কাজ সম্পন্নের দাবি তাদের। এখন সুনামগঞ্জ। শীতের তীব্রতায় দেখা মেলে না সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না এবং কিশোরগঞ্জের মুক্ত মঞ্চ এলাকা থেকে যুক্ত আছেন মশিউর কায়েস। শুরুতে কায়েসের কাছে জানতে চাই, কায়েস, এই শীতে নিম্ন আয়ের মানুষদের পাশাপাশি শ্রমজীবীরা কিভাবে সামলে নিচ্ছেন? যে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু এই তীব্রতা থাকবে এবং সেই তীব্রতা আরও বাড়তে পারে। আমি যদি গতকালকের কথাটা বলি, গতকালকে কিন্তু একেবারেই সারা দিন সূর্যের দেখা একেবারেই মেলেনি এবং এখানে সর্বনিম্ন তাপমাত্রা যেটি রেকর্ড করা হয়েছিল নিকলিতে, সেটি কিন্তু 14.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজকে সকাল থেকে কিছুটা সূর্য উঁকি দিলেও সেটি কিন্তু আবারও পড়ে গেছে। এখন এই মুহূর্তের অবস্থা যদি বলি যে কিশোরগঞ্জে কিছুটা কুয়াশার বৃষ্টি হচ্ছে, এমন ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি। আর এতে করে কিন্তু সবচাইতে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী যারা রয়েছে তারা সকাল থেকে যারা আসলে কাজে বের হন তারা কিন্তু আসলে কাজে বের হতে পারছেন না। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আগুন জ্বালিয়ে কিছুটা মানে শরীর গরম করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও যারা আসলে সবচাইতে বেশি ভ্যান চালক, রিক্সা চালক কিংবা একেবারে খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু ঠিকঠাকভাবে কাজে যেতে পারছে না। এছাড়াও যদি বলি যে কিশোরগঞ্জে কিন্তু বুড়ো মৌসুম শুরু হয়েছে, বীজতলার কাজ চলছে, কিছু কিছু জায়গায় কিন্তু বুড়ো ধান রোপণের কাজও কিন্তু চলছে। সেখানেও কিন্তু বলা যায় যে এখন পর্যন্ত যারা জমির মালিক যারা আছে তারাও বিষয়টি বলছেন যে এখনো পর্যন্ত তাদের শ্রমিক সংকট রয়েছে এই ঠান্ডাজনিত কারণে এবং ঠান্ডার প্রকোপতা বাড়ার কারণে। আরেকটি বিষয় প্রতীয়মান হয়েছে যে রাস্তাঘাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে দিনের বেলাতেও কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে যানবাহন চলাচল করতে হচ্ছে। আর বিশেষ করে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে খুবই কম সংখ্যক এবং যে দূরপাল্লার বাসগুলোও কিন্তু বলছে যে তাদের কুয়াশার কারণে কিন্তু সকাল সকাল তাদের যে ট্রিপগুলো ছিল সেগুলো কিন্তু তারা পুরোপুরিভাবে আসলে নিতে পারছে না এবং তারা কিন্তু থেমে থেমে চালাতে হচ্ছে এবং দীর্ঘ সময় যাত্রীদের কিন্তু বাসে বসে থাকতে হচ্ছে, গাড়িতে বসে থাকতে হচ্ছে। যাত্রী সেবাও কিছুটা আসলে ব্যাহত হচ্ছে। আর শ্রমজীবীদের ব্যাপারে যদি বলি যে সকাল থেকে আমরা যে আমাদের কিশোরগঞ্জে যে বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে আসলে শ্রমিক
শ্রমিকরা বসে, সেখান থেকে আসলে তাদেরকে বিভিন্ন কাজকর্মে নিয়ে যাওয়া হয়, সেই জায়গাগুলো আমরা দেখেছি একেবারেই ফাঁকা। সেখানে আমরা বিগত সময়ে দেখেছি যে একেবারে ভোর থেকে কিন্তু শ্রমিকরা এসে বসে থাকেন তাদের কাজের জন্য, কিন্তু সেটি আজকে আমরা গতকালকেও লক্ষ্য করেছি, আজকেও দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাগুলো ফাঁকা, কোনো শ্রমিককে কিন্তু আমরা পাইনি। যার ফলে কিন্তু বলা যায় যে বিশেষ করে খেটে খাওয়া এবং শ্রমজীবী যারা রয়েছে, পাশাপাশি রিক্সা চালক, ভ্যান চালক, তাদের কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে জনজীবনে। তারা আসলে তাদের জীবনযাত্রায় এই শীতের তীব্রতা যত বাড়ছে, তাদের জীবনযাত্রা ততটা কিন্তু আসলে ব্যাহত হচ্ছে, এরকমটি কিন্তু আমরা দুদিন যাবত লক্ষ্য করছি। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে শীতের তীব্রতার আমার কাছে সর্বশেষ তথ্য। এবার জানবো মেহেরপুরের শীতের পরিস্থিতি, সেখান থেকে যুক্ত আছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন শীতার্তরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু এক কথায় শীতের জেলা। আমি যদি আজকের কথা বলি, আজকে কিন্তু চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস এই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করেছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়লেও শীত কিন্তু কমবে না। কারণ বাতাসের আর্দ্রতা যদি আপনাকে বলি, 97% কিন্তু বাতাসের আর্দ্রতা রয়েছে, যার ফলে শীত কিন্তু সারাদিনই কম বেশি থাকবে। আমি আপনাকে আরেকটু বলি, প্রতি বছর কিন্তু শীতের শুরু থেকেই মেহেরপুরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু যারা শীতার্থ মানুষ, এদেরকে শীতবস্ত্র বা কম্বল বা সুইটার, চাদর এগুলো কিন্তু বিতরণ করতে দেখা যায়। কিন্তু চলিত মৌসুমে 1 মাস পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বা ব্যক্তিগত পর্যায়েও কিন্তু কাউকেই আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের খবর আমরা এখনো পাইনি। আবার আমি যদি জেলা প্রশাসনের কথা বলি, জেলা প্রশাসন কিন্তু প্রতি বছরেই জেলার শীতার্তদের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করে থাকেন, তবে এবছরে এখনো পর্যন্ত তেমনটি আমরা দেখতে পাইনি। আমি আপনাকে আরেকটু বলে রাখি, মেহেরপুরে অতিরিক্ত শীতের কারণে কিন্তু জনজীবনে এক ধরনের অস্বস্তি শুরু হয়েছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর, এদের কিন্তু শীত অনেকটা বিপদের কারণ হয়ে যাচ্ছে দিন দিন। আমি যদি আজকের কথা বলি, আজকে সকালেও কিন্তু মেহেরপুরের বাজারগুলিতে স্বাভাবিক সময়ের চাইতে লোকজনের উপস্থিতি কিন্তু একেবারেই কম দেখেছি, যার ফলে যারা ভ্যান চালক, ইজি বাইক চালক বা রিক্সা চালক, এদের ভাড়াটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না, তাই তাদের কাছে কিন্তু দিন চালানো হয়ে যাচ্ছে কঠিন বিষয়। আবার আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে নিউমোনিয়া থেকে শুরু করে জ্বর, ঠান্ডা, কাশি, এগুলোর প্রকোপও কিন্তু দিন দিন বাড়ছে, যার ফলে চিকিৎসকরা বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে। আমার কাছে এই ছিল শীতের সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখছিলাম সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা, মেহেরপুর এবং কিশোরগঞ্জ থেকে সেই পরিস্থিতি জানাচ্ছিলেন। তবে এই শীতের পাশাপাশি আরেকটি যে অনুষঙ্গ, শীত বাড়লেও খেজুরের রসের চাহিদাও কিন্তু বাড়ে। দেশের বিভিন্ন জেলায় খেজুর রস সংগ্রহ করতে ব্যস্ত কিন্তু গাছিরা। টাঙ্গাইলে শীতের শুরু থেকে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই অঞ্চলের রসের গুণগত মান ভালো হলেও পর্যাপ্ত গাছ না থাকায় কাঁচা রসের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে গাছিদের। যদিও স্বাস্থ্য ঝুঁকি থাকায় কাঁচা রস না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সহকর্মী কাউসার আহমেদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। হেমন্তের শেষ ভাগ থেকে বাড়ছে শীতের দাপট। কুয়াশা মোড়ানো ভোরে খেজুরের রস সংগ্রহ কার্যক্রম। সূর্যের তেজ বাড়ার আগেই খেজুরের রসের স্বাদ নিতে ব্যস্ত অনেকে। স্বাস্থ্য ঝুঁকি জেনে অনেকে গরম করে খাওয়ার জন্য কিনছেন। এই চিত্র টাঙ্গাইলের কালীহাতির বিভিন্ন অঞ্চল জুড়ে। জেলায় রসের মান ভালো হওয়ায় রাজশাহী থেকে গাছিরা আসেন রসগুড় সংগ্রহে মৌসুমি বাণিজ্য করতে। মৌসুম জুড়ে প্রতিটি গাছ লিজ নেন 400 টাকায়। আমার রাজশাহী জেলার এদিককার গুড়ের মান ভালো, যেহেতু আমার রাজশাহী জেলার মাটি কমা, আর এদিক মাটি ভালো, মাটি গুণে সবকিছু হয়। কোনো গাছে 1 কেজি, কোনো গাছে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এরকম হয়। বিভিন্ন গাছে বিভিন্ন রকমের রস আসে। 80 কেজি 90 কেজি রস নামছে, এটা থেকে আপনার গুড় নামে আপনার 12 কেজি 15 কেজি গুড় নামে। খেজুরের গুড় আমরা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করতে পারি। সঠিক প্রণোদনা পেলে টাঙ্গাইলের গুড় এবং টাঙ্গাইলের খেজুরের রস যেটা, এটা স্বীকৃতিও পেতে পারে। কাঁচা রসে নিপা ভাইরাসের সংক্রমণের সংখ্যায় সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান চিকিৎসকদের।
নিপা ভাইরাসের ফ্যাটালিটি খুব খারাপ। বর্তমানে শুরু থেকে বাংলাদেশে যতগুলো রোগী নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে তার মধ্যে প্রায় 72% উপরে মারা গেছে। খেজুর রস আমরা খেতে পারবো, একবার খেতে পারবো না তা না, সেটা আমরা অবশ্যই ফুটিয়ে খেতে হবে। কোনোভাবেই কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না। জেলায় উৎপাদিত খেজুরের গুড়ের ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা থাকায় গাছের সংখ্যা বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। প্রচুর পরিমাণে খেজুরের চারা রোপণের কর্মসূচি আমরা প্রতি বছরই পালন করে থাকি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যাতে খেজুরের রস এবং খেজুরের গুড় তারা সবাই এটা পায় এবং এটা থেকে বঞ্চিত না হয়। কৃষি বিভাগ ও উদ্যোক্তাদের সহযোগিতায় খেজুরের রস ও গুড় টাঙ্গাইলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন টাঙ্গাইল। সাতক্ষীরায় কলরোয়ায় বেত্রবতী নদীতে নির্মিত বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন 5 গ্রামের মানুষ। সাঁকো ভেঙে যাওয়ায় ড্রামের ভেলায় নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন তারা। এতে পারাপারে বেশি দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা, এমনকি পণ্য পরিবহনে তৈরি হয়েছে সীমাহীন ভোগান্তি। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। প্লাস্টিকের ড্রামের ভেলায় ভেসে শিশুদের নদী পারাপারের এই চিত্র সাতক্ষীরার কলারোয়া উপজেলার উপর বয়ে যাওয়া বেত্রাবতী নদীর রায়টা এলাকায়। নদীর উপর থাকায় একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রতিদিন এমন ঝুঁকি নিয়ে নদী পার হতে হয় শিশুদের। নদীর দুই পাড়ে হেলাতলা ও কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা, কোঠাবাড়ি, শুভঙ্কর কাটি, আলাইপুর সহ 5টি গ্রামের মানুষের চলাচলের মাধ্যম ছিল গ্রামবাসীর চাঁদায় নির্মিত এই সাঁকো। তবে সম্প্রতি পানির তোড়ে ভেঙে যায় সাঁকোটি। রায়টা, আলাইপুর, কুড়াবাড়ি এই 3 গ্রামের লোক এখানে হাজার হাজার লোক পারাপার হয়। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদের দুর্ভোগের সীমা নেই। ব্যবসা বাণিজ্য আছে, রায়টা বাজারে দোকানপাট আছে, খুব সমস্যা আছে। শুধু সেই নয়, ছেলেপিলে আমাকে অনেক পড়াশুনো করে, তারা খুব বিপজ্জনক। কোটাবাড়ি যে বড় একটা গ্রাম, সেই গ্রামে বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারছে না। এই ভেলা কিনে যাচ্ছে, কেউ আর আতঙ্কে থাকতেছে আমার বাচ্চা যদি পানিতে পড়ে যায়। এখানে উৎপাদিত বিপুল শাকসবজি বিক্রি হয় রায়টা বাজারে। হঠাৎ করে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ফসল সহ বিভিন্ন পণ্য পারাপারে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয়দের। তারা বলছেন, কয়েক বছর আগে নদীর দুই পাড়ে পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। তবে বাঁশের সাঁকোর পরিবর্তে এখানে পাকা সেতু নির্মাণের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও সেটি এখনও বাস্তবায়ন হয়নি। আমাদের ওই পারে থেকে আসতে আর এই পারে যেতে অনেক কষ্ট হয়। আমরা সময় মতো স্কুল যেতে পারি না, ভয় লাগে। আমরা স্কুলে ভিজে যাই, ব্যাগ ভিজে যায়। বন্যে বর্ষায় এর আমাদের খুব দুর্ভোগ হয়। আমরা এই ব্রিজের কারণে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে আছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, রায়টা সহ বেত্রাবতী নদীর আরও কয়েকটি স্থানে কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করার আশ্বাস তার। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রায়টা কাঁঠালতলা নামক স্থানে যে ব্রিজটার কথা আপনারা বলতেছেন, সেটা আমরা অলরেডি ঢাকায় প্রস্তাব পাঠিয়েছি। এখন আমাদের নতুন করে অনুমোদন আসলে আপাতত বন্ধ আছে। যখন এটা শুরু হবে তখন এটা অনুমোদন দিলে আমরা দ্রুতই কাজটা বাস্তবায়ন করতে পারব। সেতুটি নির্মাণ করা হলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের সঙ্গে কয়রা ও কুশোডাঙ্গা ইউনিয়নের সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপিত হবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। কুমিল্লায় নগরীর খালের বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমি ও মাছের প্রজনন। কৃষকদের দাবি, ইপিজেডের রাসায়নিক বর্জ্য এই পানি নষ্ট করাচ্ছে। এদিকে ইপিজেড কর্তৃপক্ষের দাবি, বর্জ্য পরিশোধনের মাধ্যমে পানি খালে ছাড়া হয়। তবে পরিবেশ কর্মীদের মতে, খালের পানির উৎস মুখে পরিশোধন না হলে মানুষের জীবন জীবিকা ও জনস্বাস্থ্যের হুমকির মুখে পড়বে। কামরুল হাসানের চিত্রে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। মনোমুগ্ধকর ডাকাতিয়া নদী। স্থানীয় কৃষি ও সেচ ব্যবস্থার মূল ভিত্তি এই নদী। তবে কারখানার রাসায়নিক বর্জ্য পানিতে মিশে দূষিত হচ্ছে এই নদীর জীবন। কুমিল্লা নগরীর বেশিরভাগ খাল দিয়ে প্রবাহিত পানির রং কালো ও ঝাঁঝালো গন্ধযুক্ত। নগরীর এসব খাল 3টি উপজেলা অতিক্রম করে মিশেছে ডাকাতিয়া নদীতে। একসময় এই খালগুলোতে নৌকা চলত ও মাছ ধরার প্রচলন ছিল। তবে বিষাক্ত এই রাসায়নিক পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে 75টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। কালো পানিটা আমরা তো যেই ক্ষতি করতে আছে আর কোনো কইবার ইয়ে নাই।
এই কালো পানির কারণে এখন আমাদের ফসলাদিত্য থাকে না, ধান খাড়া হইয়া নিয়লতে লাগলে ধানগুলা আইল্লা হয়ে যায়। নগরীর ছোট খালগুলো দিয়ে পয়ঃনিষ্কাশনের পানি প্রবাহিত হয়। কুমিল্লা ইপিজেডের ভিতর দিয়ে প্রবাহিত হয় দুটি খাল, ফলে সাধারণ মানুষের ধারণা বিষাক্ত এই পানি কুমিল্লা ইপিজেড থেকে নিষ্কাশন হয়। এ নিয়ে অভিযোগও রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীদের। পানি পানি খাইলেও গন্ধ কয়, এই গ্যাসের এই ইপিজেডের পানিটা গরু রান্না টিন জড়ি হরে আমনাম নেই গাঙে তো খেত বড়াইলে কৃষি খেত বড়াই খেত মরে যায়। আমরা অনুরোধ যে এই পানিটা সুরাহ সমাধান, যেহেতু আমরা মানুষগুলা বাঁচতে পারে, এই অত্র এলাকার মানুষগুলা বাঁচতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে বছরের পর বছর জেলার দক্ষিণের পরিবেশ নষ্ট হয়ে আসছে। একটা টমসম ব্রিজে একটা ইটিপি বসাইলেই সারে, একটা ইটিপি বসাইলে ড্রেনে যে পানিগুলো যাচ্ছে আপনার এই পানিগুলো আপনি বিশুদ্ধ করে দিলেন, এগুলো বের হয়। কিন্তু আগে থেকেই কিন্তু অনেক পানি বের হয়ে, বিশেষ করে ইপিজেডের পানিগুলো বের হয়ে ওখানকার খালগুলা এবং জমিগুলাকে অনুর্বর করে তুলছে, এবং ওখানে আসলেই কিন্তু সত্য যে হচ্ছে না, চাষাবাদ হচ্ছে না। ইপিজেডে বিদেশি, দেশি এবং যৌথ মালিকানাধীন 47টি কারখানা চালু রয়েছে। 2014 সালে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের পর থেকে রাসায়নিক ও জৈবিক উভয় পদ্ধতিতে প্রতিদিন কমপক্ষে 15,000 ঘনমিটার বর্জ্য পরিশোধিত হয়। দাবি ব্যবজার, পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় পানি জমাটবদ্ধ হয়ে বিষক্রিয়া হতে পারে বলে জানান ব্যবজা কর্মকর্তারা। এখানে প্রপারলি ট্রিটমেন্ট করেই কিন্তু কুমিল্লা ইপিজেডের সি টিপে পানিগুলা খালের দিকে যাচ্ছে। তো এখন কিছু কিছু সমস্যা আছে, যেমন খালের যে আপনার খননটা করতে হবে, তারপরে সিটি কর্পোরেশনে যে এসটিপি স্থাপন করলে এই সমস্ত সমস্যাগুলো অনেকাংশে দূর হবে। কিন্তু ব্যবসা 24 ঘন্টা সিটিপি মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখছে, যাতে তারা কোনো ধরনের ট্রিট ছাড়া পানি ফেলতে না পারে। সরকারি যে নিয়মকানুন আছে, যে প্যারামিটারগুলো দেওয়া আছে, সেই প্যারামিটার অনুযায়ী ট্রিটমেন্ট করে আমরা খালে ছাড়ি। এখন এই খালের সাথে আমাদের আরও খালের যোগাযোগ আছে। এই পানিগুলো খাল দিয়ে ঠিকমতো প্রবাহবান নাই কারণে এগুলা কোনো কোনো জায়গায় জমা থেকে এগুলাতে আস্তে আস্তে পচে গন্ধ তৈরি হয়। বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, তা প্রতিকারের উদ্যোগ নেয়াই জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে প্রবাহিত বিষাক্ত এই কালো পানি ধ্বংস করছে মাছের প্রজনন, নষ্ট করছে ফসলের মাঠ। মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই কালো পানি উৎসমুখ থেকে পরিশোধিত হলে রক্ষা পাবে দক্ষিণের বিস্তীর্ণ এলাকার মানুষ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এতে করে মধ্যপ্রাচ্যের বড় এই শ্রমবাজারে দিন দিন কমছে কর্মী প্রেরণ। অন্যদিকে দেশটিতে থাকা প্রবাসীরা প্রতিষ্ঠান ও নিয়োগদাতা পরিবর্তনের সুযোগ বঞ্চিত হওয়ায় বিপাকে পড়েছেন অনেকে। তবে বাংলাদেশ মিশন বলছে, সমস্যা নিরসনে কূটনীতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদন। ভ্রমণ কিংবা চাকরির ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু বেশ কিছুদিন ধরে দেশটিতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। এতে করে ভ্রমণে আগ্রহীরা যেমন হতাশ হচ্ছেন, তেমনি পিছিয়ে পড়ছেন কর্মসংস্থান প্রত্যাশীরাও। বর্তমানে শুধুমাত্র আমিরাত ঘোষিত চলমান সাধারণ ক্ষমার আওতায় থাকা প্রবাসী ও দুবাইয়ে শিক্ষাগত সনদধারী চাকরি প্রত্যাশীদের ভিসা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের জন্য আউটসাইড কান্ট্রির সব ধরনের ভিসাই প্রায় বন্ধ বলা যায়। বিশেষ করে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, ইনভেস্টর ভিসা কিংবা গোল্ডেন ভিসা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, বছর ব্যবধানে বহির্বিশ্বে বাংলাদেশি কর্মী প্রেরণ কমেছে প্রায় 4 লাখ। চলতি বছর নভেম্বর পর্যন্ত বিদেশে পাড়ি দিয়েছেন 9 লাখের মতো কর্মী। 2023 সালে বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছেন প্রায় 99,000 বাংলাদেশি। চলতি বছর এই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। ভিসা সংকটের পাশাপাশি দীর্ঘদিন আমিরাতে থাকা প্রবাসীরা নিয়োগদাতা পরিবর্তন নিয়ে ভুগছেন জটিলতায়। প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় সাধারণ শ্রমিকদের মতো বিপাকে পড়েছে আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।
ইউই গভর্নমেন্টের সাথে একটা আলাপ আলোচনা করে আমাদের ভিসার এমপ্লয় ভিসাটা যেন অতি শীঘ্রই চালু করার ব্যবস্থা করা হোক। যখন ট্রান্সফার বন্ধ হয়ে আছে, কোনো কোম্পানি আপনার হয়তো বেতন দিচ্ছে না, আপনার চাহিদা মতো কোনো কাজ ওরা দিচ্ছে না, তখন আপনার উপর ওরা বিভিন্ন শর্ত দিয়ে থাকে। বারবার বাংলাদেশের ভিসা জটিলতার বিষয়টিতে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা, প্রশিক্ষণ না থাকা ও দক্ষ শ্রমিকের অভাবকে দায়ী করছেন প্রবাসীরা। ভিসা জটিলতা নিরসনে কূটনীতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মিশন। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের আবুধাবিস্থ যে আমাদের দূতাবাস আছে তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রাখছে এবং আমাদের এই সমস্যাগুলো তুলে সেগুলো যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করছে। আমিরাতে ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি দেশটিতে কর্মস্থল পরিবর্তনের সুবিধা চালু করতে কূটনৈতিক পর্যায়ে জোর আলোচনার তাগিদ দিচ্ছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত শিশুদের বড়দিনের আনন্দে যেন ভাটা না পড়ে সেই লক্ষ্যে রোগ নিরাময়ের কঠিন সময়ে অভিনব কায়দায় তাদের কাছে উপহার পৌঁছে দিল গ্রিসের একটি হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস। আরও জানাচ্ছেন নুসরাত কামাল। আসছে বড়দিন, দেশে দেশে উৎসবের আমেজ। দুস্থ মানুষের জন্য রয়েছে নানা আয়োজন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি যে শিশুরা, ফিকে হচ্ছে না তাদের আনন্দ। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ গ্রিসের রাজধানী এথেন্সের হায়া সোফিয়া শিশু হাসপাতালের অনকোলজি ইউনিট রোগ নিরাময়ে ভর্তি শিশুদের কঠিন সময় একটু সহজ করার লক্ষ্যে বড়দিন সামনে রেখে মন ভোলানো আয়োজন কর্তৃপক্ষের। Αυτές τις δύσκολες στιγμές των παιδιών με καρκίνο, πυροσβεστική, σε μια πολύ ωραία εκδήλωση με τον Άγιο Βασίλειο, μοίρασε δώρο στα παιδιά. চিকিৎসাধীন শিশু রোগীদের জন্য মধ্যরাতে শুধু উপহার নিয়েই হাজির হননি দমকল কর্মীরা, উপহার বিলিও করেছেন অভিনব কায়দায়। শিশুদের চমকে দিতে উৎসব মুখর বাদ্যবাজনায় হাসপাতাল ভবনের ছাদ থেকে ঝুলে ঝুলে জানালা দিয়ে দেখা দিচ্ছিলেন সান্টা ক্লজ। শিশু সন্তানরা যেন হঠাৎ তাদের দেখে ভয় না পেয়ে যায়, সেজন্য তাদের সাথে আগে থেকেই অপেক্ষা করছিলেন তাদের বাবা মায়েরাও। Κάθε χρόνο πραγματοποιείται αυτή η εκδήλωση με σκοπό να μοιράσουμε χαμόγελα σε αυτούς τους ήρωες της καθημερινότητας. এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো এমন আয়োজন করল গ্রিক ফায়ার সার্ভিস। লক্ষ্য দৈনন্দিন জীবনে লড়াই করে বেঁচে থাকা প্রতিটি মুখে হাসি ফোটানো। নুসরাত কামাল, এখন বিশ্ব। এবারে খেলার খবর। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুটিং ফেডারেশনে চলছে অচলাবস্থা। ছুটিতে আছেন খেলোয়াড়রা, অথচ দরজায় কড়া নাড়ছে এশিয়ান কাপ শুটিং টুর্নামেন্ট। এখনও ঘোষণা হয়নি নতুন কমিটির। সব মিলিয়ে যেন পরিকল্পনাহীনতার বেড়াজালে বন্দী শুটিং ফেডারেশন। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। শুটিং ফেডারেশনের ভবিষ্যৎ ঝাপসা নাকি স্বচ্ছ, সুদূর আগামীর কথা আপাতত তোলা থাক, কিন্তু কার্যকর কমিটির অবর্তমানে বর্তমানটাও যে দোদুল্যমান। গ্রাউন্ড আছে, শুটার নেই, দরজায় কড়া নাড়ছে এশিয়ান কাপ শুটিং, অথচ অংশগ্রহণের নিশ্চয়তা নেই। ব্যাংককে আপনার ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে খেলা শুরু হবে এশিয়া কাপ এশিয়ান চ্যাম্পিয়নশিপে। আমাদের এর আগের বারও আমাদের টিম ব্রোঞ্জ আছে, তো সেই মেয়েদের টিমে ইউথ টিমে ব্রোঞ্জ এবারও আমাদের পাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি আছে এবং আমি সম্ভাবনা দেখছি। কিন্তু এটার জন্য আমাদের তো মিনিমাম 2-3 মাস আগের থেকে প্র্যাকটিস করা দরকার ছিল, কারণ আমরা যেরকম বসে আছি অন্যান্যরাও কেউ কোনো কান্ট্রি কিন্তু বসে নাই। এই হিসাবে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছি, কারণ তারা কিন্তু খেলছে এই সময়, তাদের প্র্যাকটিসটা হচ্ছে, আমাদের প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাচ্ছে। পরিকল্পনাহীনতা আর যথাযথ ব্যবস্থা গ্রহণের অভাবে উজ্জ্বল সম্ভাবনা থাকার পরেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি শুটিংয়ে। বৈশ্বিক প্রতিযোগিতাতেও যার প্রভাব বিদ্যমান। বেশিরভাগ প্রতিযোগিতায় 2/3 রাউন্ডে পদকের লড়াইয়ে থাকলেও শেষে এসে খেই হারিয়ে ফেলেন দেশের শুটাররা। আমরা ধারাবাহিকতাতেই পিছিয়ে যাচ্ছি। এবার এশিয়ান গেমসে যদি আপনি দেখেন, এশিয়ান গেমসে আমাদের মেয়েদের টিম চায়না, ইন্ডিয়া এবং ইরান এদের সবার থেকে তারা মানে ফার্স্ট 30 শটস পর্যন্ত তারা নাম্বার 1-এ ছিল। আমার হাত পা কাঁপছিল ভয়ে যে আমরা কি গোল পেয়ে যাবো নাকি, বাট গিয়ে আমরা 8th হয়ে গেলাম। বর্তমানে ভারতে শুটিং ফেডারেশনের বাৎসরিক বাজেট হয় 100 কোটি টাকা।
বাংলাদেশে সেখানে কোটির অঙ্কটাও স্পর্শ করে না। যদিও দুই দেশের বাস্তবতা ভিন্ন, তবুও নতুন ক্রীড়া উপদেষ্টা আসায় নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ফেডারেশনের। ভারতে 275 কোটি টাকা গত বছরের আমি কথা বলেছিলাম আমাদের সিইওর সাথে, আর 300 কোটি টাকা বরাদ্দ ছিল, এর বেশি খরচ করতে পারে নাই ফর শুটিং। উনি যেহেতু ইয়াং ব্লাড এবং ইয়াং একটা আধুনিক যুগের ছেলে এবং উনি অ্যাডভাইজার হয়েছেন এটা, সো উনি এখানে এসে এই জায়গাটাকে দেখলে উনি প্র্যাকটিক্যালি যদি কখনো দেখেন এবং জিনিসটা বুঝেন, তাহলে আমার মনে হয় উনি এটাকে ধরতে পারবেন। অবশ্য শুধু টাকা খরচ করলেই পদক মিলবে এমন নিশ্চয়তার সূত্র নেই। খেলোয়াড়দের মধ্যেও থাকতে হবে পদক জয়ের ক্ষুধা। তবে সবার আগে দরকার পদক জয়ের প্রস্তুতির জন্য শক্ত একটা মঞ্চ। আগের সভাপতিকে অব্যাহতি দেওয়ার পর কার্যকরী কমিটির অভাবে বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যক্রম বেশ কিছুদিন যাবতই বেশ স্থবির হয়ে পড়েছে। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ শুটিংয়ে বাংলাদেশের অংশগ্রহণ পড়েছে অনিশ্চয়তার মুখে। তাই ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে শুটিং ফেডারেশনের দাবি দ্রুতসত্বর কার্যকরী কমিটি নিয়োগ দিয়ে কার্যক্রম সচল করার, যাতে করে বাংলাদেশ এশিয়ান কাপ শুটিংয়ে অংশগ্রহণ করতে পারে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে দেশবাসী। জরিপের অর্ধেক বাকি থাকলেও সুনামগঞ্জে কাল শুরু হচ্ছে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। ঝুঁকিতে বিস্তীর্ণ অঞ্চলের বোরো ধান। সারা দেশে জেঁকে বসেছে শীত। কুয়াশা মোড়ানো ভোরে খেজুরের রসে ভরে মন, জমজমাট মৌসুমি বাণিজ্য। এবং বছর ব্যবধানে আরব আমিরাতে কর্মী পাঠানো নেমেছে অর্ধেকে। প্রতিষ্ঠান ও নিয়োগদাতা পরিবর্তনের সুযোগ বঞ্চিত বহু প্রবাসী। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।